নমস্কার, আমি প্রীতিলি মোদক। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর অভ্যর্থনা। আজকের এই আন্তর্জাতিক ওয়েবিনারের বিষয় রবীন্দ্র ভাবনা বিশ্বময়ের আঁচল পাতা। রবীন্দ্র চিন্তায় বিশ্বময়ের আঁচল যেন নিরাপত্তা, মমতা, ভালোবাসা ও সর্বজনীনতার এক প্রতীক। তার সাহিত্য, গান ও দর্শনের আলোকে এই ভাবনাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগই আজকের আলোচনার মূল আকর্ষণ। এই গুরুত্বপূর্ণ ও মননশীল বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বক্তা প্রফেসর সুমিতা হোম নাহা। তার গভীর জ্ঞান ও বিশ্লেষণের মাধ্যমে আজকের বিষয়টি আরো সমৃদ্ধ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এই আমাদের প্রত্যাশা রাখি। আসুন রবীন্দ্র ভাবনার সেই বিশ্বময় পথ চলায় আমরা একসঙ্গে এগিয়ে যাই। বিশ্বময় স্নেহময় আচলের নিচে মানুষ ও বিশ্বের একত্বতার সাধনা। প্রফেসর সুমিতা হোম নাহাকে জানাই আন্তরিক স্বাগত। ম্যাডাম, শুরু করুন। হ্যালো ম্যাম। শুভ রবীন্দ্র সন্ধ্যা। রবীন্দ্র আলোচনার যে আয়োজন করেছেন মোদক ট্রেনার একাডেমি, এর সাথে যারা যুক্ত সবাইকে আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা এই আলোচনায় যোগ দিয়েছেন বা একটু পরে যারা আসবেন। আমাদের আজকের এই আলোচনা পর্বের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে রবীন্দ্র ভাবনা বিশ্বময়ের আঁচল পাতা। আমরা বুঝতেই পারছি যে রবীন্দ্রনাথ দেশমাতার কথা কি ভেবেছেন বা বিশ্ব ঐক্য বোধের কথা কি ভেবেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার বিষয়টি আজকের আলোচনায় থাকবে। শিরোনামে যেটি আছে তার দুটি লাইন গাওয়ার মধ্য দিয়ে আমি আলোচনা শুরু করতে চাইছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমাদের দেশের প্রতি, দেশের মাটির প্রতি, দেশের মানুষের প্রতি এবং সমগ্র মানব সমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা রবীন্দ্র ভাবনায় যাচ্ছি। আমরা জানি একজন মানুষ বেড়ে ওঠে এবং গড়ে ওঠে। এই যে গড়ে ওঠা, তার সঙ্গে অনেক কিছু জিনিস এসে মিলে যায়। সেটি হচ্ছে তার পারিবারিক শিক্ষা, তার সমাজ সংস্কৃতি এবং দেশ কালের প্রভাব। এই সমস্ত কিছু মিলিয়ে একটি মানুষ বেড়ে ওঠে এবং সামনের দিকে তার জীবনের পথে এগিয়ে যায়। রবীন্দ্রনাথের জন্ম 1861। তার জন্মের কয়েক বছর আগে থেকেই
বাঙালি সমাজে বিশেষ একটি পরিবর্তন সূচিত হতে দেখা যায়। কি সেই পরিবর্তন? রামমোহন রায় করলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেছেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি অনেকগুলো ঘটনা মিলিয়ে বন্ধন মুক্তির একটি আহ্বান যেন জেগে উঠছিল। পরবর্তী সময়ে আমরা দেখি রবীন্দ্রনাথ এই বিষয়টি নিয়ে লিখেছেন। আমি দু একটি লাইন বলছি। তিনি বলছেন, বাংলাদেশের আধুনিক যুগের যখন সবে আরম্ভকাল, তখন আমি জন্মেছি। পুরাতন যুগের আলো তখন ম্লান হয়ে আসছে, কিন্তু একেবারে বিলীন হয়ে যায়নি। এই যে দেশকালের কথা বললাম, এই দেশকালের প্রভাব রবীন্দ্রনাথের উপর পড়েছিল। পারিবারিক প্রভাব তো আছেই। বিশেষ করে আমরা জানি যে কবির এমন একটি পরিবারের জন্ম, সমাজের প্রায় ৯৯টি পরিবারের সাথে সেখানে অমিল ছিল, এবং সেই অমিলটা বিশেষ করে ধর্ম নিয়ে। ধর্ম ছিল আলাদা। প্রথমত তারা ছিলেন পিরালি ব্রাহ্মণ, এবং তারপরে মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, এবং এতে অন্যান্যদের সাথে দূরত্ব অনেকখানি বেড়ে যায়। বাইরে থেকে যারা যোগাযোগ রাখতেন বা ঠাকুর বাড়িতে আসতেন, তারাও খুব নীরবে নিভৃতে, বলা যায় গোপনে আসা যাওয়া করতেন। স্বতন্ত্র যে ধর্মীয় ভাবনা ছিল, তার মধ্যে তার যে আনুষ্ঠানিকতা, এটি ঠাকুর পরিবারের ছেলেদের ওপরে, মানে ছেলে মেয়েদের ওপরে একটি বিশেষ ধর্মাদর্শ সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথের পিতার সান্নিধ্যে তিনি উপনিষদটা ভালো করেই জেনেছিলেন, এবং সেই উপনিষদের যে পরিমণ্ডল, তার থেকে রবীন্দ্রনাথের মনের মধ্যে একটি সৌন্দর্য ও শ্রেয় বোধ সৃষ্টি হয়েছিল। আমরা দেখি সেই আলোতেই তার জগৎ ও জীবনকে তিনি মূল্যায়ন করেছেন সমগ্র জীবনে, তার সাহিত্যকর্মে। ঠাকুরবাড়ির যে আবহাওয়ায় কবির বাল্যকাল কেটেছে, তাতে দুটো জিনিস প্রধান হয়ে উঠেছিল। একটি হচ্ছে ব্রাহ্ম চেতনার বিকাশ, আরেকটি হচ্ছে স্বাদেশিকতা। 19 শতকের প্রথম দিকে রামমোহন রায়ের আবির্ভাব এবং তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, সেটি খুবই উল্লেখযোগ্য। তার এই কাজে সহযোগিতা করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং পরবর্তীতে তার পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ। মহর্ষি দেবেন্দ্রনাথ সেই যে ব্রাহ্ম ধর্মের যে পূর্ণরূপ, সেটি তিনি সামনে নিয়ে এলেন। তবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো এই যে তিনি শুধু ব্রাহ্ম ধর্মের প্রচারেই যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তা কিন্তু নয়। তিনি তখন যে পরাধীন ভারতবর্ষের যে অবস্থা, মানব জীবনে যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ছিলেন,
এবং এই পরিস্থিতি, এই পরিবর্তন, অবস্থার পরিবর্তনের জন্য তিনি সক্রিয়ভাবে চেষ্টাও করেছেন। এই বিষয়গুলো কিশোর রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছেন, অনুভব করেছেন, যেটি তিনি তার পরে তার জীবনের মধ্যে লিখেছেন। তিনি লিখছেন, আমাদের পিতৃদেব যখন স্বদেশের প্রচলিত পূজা বিধি পরিত্যাগ করেছিলেন, তখনও তিনি স্বদেশী শাস্ত্রকে ত্যাগ করেন নাই ও স্বদেশী সমাজকে দৃঢ়ভাবে আশ্রয় করিয়াছিলেন। এই জন্যই বললাম যে একদিকে যেমন ব্রাহ্ম ধর্মের বিষয়টি ছিল, পাশাপাশি স্বাদেশিকতা সম্পর্কে ঠাকুর বাড়িতে যে আলোচনা চলতো, কাজ চলতো, তার প্রভাব রবীন্দ্রনাথের উপরে পড়েছিল। বিশেষ করে দেখা যায় যে মহর্ষি দেবেন্দ্রনাথ সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি এই সচেতনতার মাধ্যমে যে কাজগুলি করতেন, যে অনুষ্ঠানগুলি করতেন, তার একটি বিরাট প্রভাব রবীন্দ্রনাথের উপরে সেই কিশোর বয়সে পড়েছিল। একটি হচ্ছে তার সঙ্গীত চর্চার বিষয়টি। এই সঙ্গীত চর্চার প্রভাবও কিশোর রবীন্দ্রনাথের মধ্যে ছিল। সঙ্গীত চর্চার বিষয়টি প্রথমেই কেন আসলো, তারও একটি কারণ আছে, যে সেই সময়ে পরাধীন ভারতে সাংস্কৃতিক জগতের একটা সংকট চলছিল। ইয়ং বেঙ্গলদের সময়, এবং কোন শিক্ষা গ্রহণ করবে কি করবে না, আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গীত কোন পথে চলবে, এই সমস্ত কিছু নিয়ে একটি দোলাচলের মধ্যে সমাজ চলছিল। তো এই যে বিষয়টি, বাঙালির মধ্যে গান নিয়েও একটি দোদুল্যমানতা ছিল, যে কোনটিকে তারা গ্রহণ করবে। তো আমরা দেখতে পাই যে ঠাকুর পরিবারে রাগ সঙ্গীতের, মানে শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা চলছিল। সেই হিসেবে ব্রাহ্ম উপাসনার যে সঙ্গীত, তার সুর কি হবে, সেদিক থেকেও একটা চিন্তা চলছিল। রামমোহন রায় নিজে ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী। তিনি ব্রাহ্ম উপাসনার যে সঙ্গীত, তাতে শাস্ত্রীয় সুর দিচ্ছিলেন। পাশাপাশি আমরা জানি যে বিষ্ণু চক্রবর্তী, পণ্ডিত বিষ্ণু চক্রবর্তী, তিনিও উচ্চাঙ্গ সঙ্গীতের একজন গুণী মানুষ। তিনি ছিলেন সঙ্গীত শিক্ষক হিসেবে ঠাকুর পরিবারে। তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন এবং ব্রাহ্ম সঙ্গীতগুলো তিনি ধ্রুপদ অঙ্গে সুর আরোপ করলেন। তো এর পাশাপাশি বাংলা গানের পুনরুজ্জীবনও কিন্তু চলছিল, এবং এই বিষয়ে সজাগ ছিলেন প্রধানত দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং তারই ফলস্বরূপ আমরা দেখি যে নতুন যে সঙ্গীত ধারা সৃষ্টি হয়েছিল, সেটি পরবর্তী প্রজন্মে আরো সুন্দরভাবে হয়ে উঠল, এবং বিশেষত সেটি সার্থক হলো রবীন্দ্রনাথে এসে। রবীন্দ্রনাথ সেটিকেই সার্থকতার রূপ দিতে পেরেছিলেন, সেটা আমরা জানি। সঙ্গীতের বিষয়টি এই জন্য আসলো যে ব্রাহ্ম ধর্মের উপাসনা, এই সমস্ত কিছু স্বাদেশিকতা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কবির মানসিক গঠন কিন্তু তখন হচ্ছিল।
পাশাপাশি আমরা দেখলাম যে 1866-তে বেলগাছিয়ায় ডলফিন সাহেবের বাড়িতে হিন্দু মেলা বা চৈত্র মেলা শুরু হলো, মূলত ঠাকুরবাড়ির আগ্রহে। তো এই হিন্দু মেলা বা চৈত্র মেলায় লক্ষ্যটা কি ছিল? দেশপ্রেম জাগিয়ে তোলা। নানাবিধ কাজের মধ্য দিয়ে শিল্প চর্চা, সঙ্গীত চর্চা, বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই ছিল এই হিন্দু মেলার মূল লক্ষ্য। এর ফলে আমরা দেখছি যে গান তৈরি হচ্ছে, স্বদেশী গান তৈরি হচ্ছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর তখন লিখলেন, মিলে সবে ভারত সন্তান, একতান মনোপ্রাণ। এইটি হিন্দু মেলার মঞ্চ থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে গাওয়া হলো। ভারতবর্ষে তখন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হচ্ছিল, তার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ছিল এই গানটিতে। এটিও লক্ষ্য করার বিষয়। এই সময়ে দ্বিজেন্দ্রনাথ লিখলেন, মলিন মুখ চন্দ্রমা। গগনেন্দ্রনাথ লিখলেন, লজ্জায় ভারত যশ গাহিব কেমনে। বলাই বাহুল্য বালক রবির ওপর সে প্রভাব পড়েছিল। বিশেষ করে হিন্দু মুসলিম ঐক্যের যে বিষয়টি, সম্প্রদায়ের মধ্যে মিলনের যে বিষয়টি, তার মধ্য থেকেই স্বাদেশিকতার জন্ম হলো। আর সেই আবহাওয়াতেই রবীন্দ্রনাথের চিন্তা চেতনা বিকশিত হতে লাগলো। 1875-76 সালে ঠাকুরবাড়িতে স্বদেশমূলক বিভিন্ন ধরনের কাজকর্ম ও আলোচনা হতো। রবীন্দ্রনাথ তার সাথে একান্তভাবেই যুক্ত ছিলেন। দেখা যায় যে সেই সময়ে যতীন্দ্রনাথ এবং রাজনারায়ণ বসুর উদ্যোগে গড়ে উঠেছিল সঞ্জীবনী সভা। এই সঞ্জীবনী সভা এবং হিন্দু মেলা স্বদেশ প্রেমের বিভিন্ন দিক নিয়ে, সৃজনশীল দিক নিয়ে কাজের আয়োজন তারা করতেন। এর বিশেষ একটি দিক হচ্ছে স্বদেশ প্রেমমূলক গান। রবীন্দ্রনাথ তখন লিখলেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। তারপরে লিখলেন, তোমারই তরে মা সপিনু এ দেহ। লক্ষ্য করা যায় যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এই হিন্দু মেলাকে কেন্দ্র করে একদিকে সঙ্গীত রচনা যেমন চলছে, পাশাপাশি স্বদেশ প্রেমের আবহ সৃষ্টি হচ্ছিল। এর একটি বিরাট প্রভাব ঠাকুরবাড়ির প্রজন্মের ওপরে ছিল। স্বদেশ প্রেম শুধু নয়, তার সাথে মাতৃভাষার প্রতি মমত্ববোধ, দেশবাসীর প্রতি ভালোবাসা, সমস্ত কিছু ছিল এই হিন্দু মেলা এবং সঞ্জীবনী সভার বৈশিষ্ট্য। আমরা দেখি যে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথ স্বদেশ ভাবমূলক গান রচনা করেন 1875 সালে। গানটি হলো জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ। এটি তিনি লিখেছিলেন যতীন্দ্রনাথের সরোজিনী নাটকের জন্য। এখানে আরেকটি কথা বলি, এই 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম স্বদেশী গানটি লিখলেন। অন্যদিকে 1937 সালে, অর্থাৎ কবির বয়স যখন 76 বছর, তখন তার সর্বশেষ স্বদেশী গানটি লিখেছিলেন।
সেই গানটি হলো, ওরে নূতন যুগের ভোরে দিসনে সময়ে কাটিয়ে বৃথা সময় বিচার করে। তো এতে মনে হচ্ছে যে সেই 1875 সালে তিনি রচনা করেছিলেন প্রথম স্বদেশী সঙ্গীত, এবং তারপরে লিখেছেন তার 76 বছরে অর্থাৎ 1937 সালে তিনি স্বদেশী গানই হয়তো ক্রমাগত লিখে চলেছিলেন, কিন্তু আসলে ব্যাপারটি তা ছিল না। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো বিশেষভাবে রচিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। লক্ষ্য করা যায় যে তখন মানে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো 3টি পর্বে ভাগ করা যায়। প্রথমটি হলো এই বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্ববর্তী সময়, পরের পর্বটি হলো বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কাল, এবং আরেকটি পর্ব হলো এই আন্দোলনের পরবর্তী সময়। বঙ্গভঙ্গ রোধের পরে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানের ধারা স্তিমিত হয়ে গেল। শুধু তাই নয়, দেখা যায় যে সেই সময় যারা গান লিখেছেন, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, তাদের গানও আর এবং অন্যান্য অনেক কবিদের তখন স্বদেশ পর্যায়ের গানগুলি ধারা আস্তে আস্তে কমে আসলো। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905-এ। এই বছরটি দেশের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিক। তেমনি দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের সঙ্গীত রচনার ক্ষেত্রেও সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ভাইসরয় লর্ড কার্জন তাদের শাসন ক্ষমতাকে আরো বেশি কার্যকর করার জন্য বঙ্গভঙ্গের উদ্যোগ নিয়েছিলেন। এর বিরুদ্ধেই শুরু হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ক্রমে সেটি বিশাল আকার ধারণ করলো। রবীন্দ্রনাথ এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেন। তিনি এগিয়ে এলেন, একই সঙ্গে তিনি হিন্দু মুসলমানের মিলনের দিকটির প্রতি বিশেষ নজর দিলেন। গুরুত্ব আরোপ করলেন যে সম্প্রদায়ে সম্প্রদায়ে যাতে কোনো রকম বিভেদ সৃষ্টি না হয়। কলকাতায় তখন মিছিল হতো এবং তাতে নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ। হিন্দু মুসলমানের বিষয়টি, মিলনের বিষয়টি তাদের পরিবারের থেকেই তার মধ্যে ছিল অত্যন্ত শৈশব থেকে। এই ভাবাদর্শ প্রচার করতেই কবি এগিয়ে এলেন অকুণ্ঠিতভাবে। বিষয়টি লক্ষণীয়। এর আগে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। পরের বছর অর্থাৎ প্রতিষ্ঠার পরের বছর দ্বিতীয় অধিবেশনে কবিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু তাই নয়, তার একটি গান সেখানে উদ্বোধন অনুষ্ঠানে গাওয়া হয়েছিল। সেই গানটি ছিল মিলেছি আজ মায়ের ডাকে। আমি এর দু একটি চরণ শুধু গাইছি এই গানের বাণীটাকে উপলব্ধি করার জন্য। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে
পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে। তারপরে দুটো লাইন আছে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে, সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। এই যে ঘরের হয়ে পরের মতো ভাই ছেড়ে ভাই কদিন থাকে, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে এনেছিল সেই সময়ে। এই গানটি দিয়ে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করা হয়েছিল এবং দেখা যায় পরবর্তীতে রবীন্দ্রনাথের ওপর গান লেখার এবং পরিবেশন করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হতো। পরাধীন ভারতবর্ষে নানা ধরনের সমস্যা সৃষ্টি হলো, সেই সমস্যাগুলো রবীন্দ্রনাথ গভীরভাবে লক্ষ্য করেছেন এবং এই সমস্ত অনাচারের জন্য তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। নানা অনাচার অত্যাচারে তার মন তখন ভারাক্রান্ত। তিনি এবার ফিরাও মরে কবিতা লিখছেন তখন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে, কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে শূন্যতল। তার কিছু পরেই বলছেন, এই সব মুড়ো ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে। এই কবিতার মধ্য দিয়ে তিনি জনগণকে আহ্বান করেছেন। ক্রমে বঙ্গভঙ্গ আন্দোলন আরো তীব্রতর হলো। 1905-এর 16ই অক্টোবর লর্ড কার্জন ঘোষিত এই বঙ্গভঙ্গ কার্যকর হলো। বাঙালি মধ্যবিত্ত যে শিক্ষিত সমাজ দুর্বার গতিতে তার বিরুদ্ধে নেমে আসলো পথে। শতাব্দীর পুঞ্জীভূত গ্লানি বেদনা সমস্ত কিছু মিলিয়ে বাঙালি যেন নতুন ভাবে জেগে উঠেছিল। দেশের সেই প্রবল ভাব ও উন্মাদনা ভাষা রূপ পেয়েছিল রবীন্দ্রনাথের গানে, কবিতায় এবং প্রবন্ধের মধ্যে। বাংলা দেশাত্মবোধক গান রচনার ক্ষেত্রে বঙ্গভঙ্গ আন্দোলনের অনুপ্রেরণার উৎসস্থল হয়ে রইল। এখানেও পুরোভাগে ছিলেন রবীন্দ্রনাথ। এই সময়টি ছিল কবির দেশাত্মবোধক গান রচনার উল্লেখযোগ্য পর্ব।
তিনি একসাথে অনেকগুলো গান পরপর রচনা করেছিলেন এবং সেই আন্দোলনে সেই গানগুলো গাওয়া হতো। এটি শুধুমাত্র স্বদেশ পর্যায়ের সঙ্গীত সৃষ্টির জন্য একটি সোনালী অধ্যায় ছিল তাই নয়, আমরা তারপরেও দেখি সমস্ত আন্দোলনে প্রতিরোধে রবীন্দ্রনাথের গান, এই স্বদেশ পর্যায়ের গানগুলো বিশেষ সাড়া জাগিয়ে তুলেছে। এই সময় কয়েকটি জনপ্রিয় গান হচ্ছে সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, আমরা পথে পথে যাব সারে সারে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক এই হে ভগবান, ওদের বাঁধন যতই শক্ত হবে, ইত্যাদি অনেকগুলো গান যেগুলো এখনো আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা দেখব যে শুধু সঙ্গীত রচনার মধ্য দিয়েই নয়, রবীন্দ্রনাথ তখন আমাদের শিক্ষা, সমাজ, ধর্ম, রাষ্ট্রজীবন ইত্যাদি নিয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন। এমনকি বিভিন্ন সভায় তিনি বক্তব্য রেখেছেন। বাঙালির যে দেশাত্মবোধ, যে সাজাত্যবোধ যখন জেগে উঠছে, তখন কবি তার মর্মমূলে প্রবেশ করেছিলেন। একই সঙ্গে তার যে সাধনার ধারা, সেইটির সাথেও দেশবাসীকে তিনি পরিচয় করিয়ে দিলেন। লক্ষণীয় যে রবীন্দ্রনাথের এই যে চিন্তা চেতনা, সেটি তিনি শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বিভিন্ন সভা সমাবেশে তিনি সভাপতি বা প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য তিনি রাখতেন। রাজপথে গণমিছিলে পুরোধা হিসেবে তিনি ছিলেন সেই সময়ে। তাছাড়া সমসাময়িক যে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ঘটনা, সেটি কবিকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল। 1905 সালের অক্টোবরে সরকারিভাবে কার্যকর হলো বঙ্গচ্ছেদ। সেই দিন কবির প্রস্তাবে সারা দেশে অরন্ধন পালিত হলো। রবীন্দ্রনাথ নিজে উপস্থিত ছিলেন সেদিন মিছিলে। জাতি ধর্ম নির্বিশেষে সবার হাতে তিনি রাখি পরিয়ে দিলেন। সমবেত কণ্ঠে সেদিন গাওয়া হলো তার সেই গান, বিখ্যাত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এভাবেই রবীন্দ্রনাথ সঙ্গীত রচনা, প্রবন্ধ রচনা, বক্তব্য উপস্থাপন ইত্যাদি সবকিছুর মধ্য দিয়ে তিনি স্বদেশের যে আন্দোলন, তার মধ্যে জনতার কাতারে তিনি নেমে এসেছিলেন। এছাড়াও দেখা যায় যে স্বদেশী আন্দোলনে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তাদের প্রতি কবি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন তার লেখার মধ্য দিয়ে। অরবিন্দ ঘোষ আমরা নাম জানি, তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ দেওয়া হয়েছিল। কবি তখন
সেটি শুনে নমস্কার কবিতাটি তাকে উৎসর্গ করেছিলেন। কবিতাটি হলো অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। এইভাবে রবীন্দ্রনাথ তার স্বদেশ ভাবনাকে নানাভাবে ছড়িয়ে দিয়েছেন। আমরা তার নৈবেদ্য কাব্যের মধ্যে দেখি, যেটি 1304 থেকে 1307 মধ্যে রচিত হয়েছিল। সেখানে ওই গ্রন্থের মধ্যে গান ও কবিতায় দুটি বিশেষ ভাবধারা লক্ষ্য করা যায়। প্রথমটি হলো অন্তর্জীবনে ভগবত উপলব্ধির একটা বিরাট আকুলতা, আর দ্বিতীয়ত হচ্ছে পরিপূর্ণ মনুষ্যত্ব আদর্শের বন্দনা। এইটি লক্ষ্য করবার বিষয় যে তিনি চেয়েছিলেন পরিপূর্ণ মনুষ্যত্বের আদর্শে দীক্ষিত হওয়ার, আমাদের স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেছেন, চিত্ত যেথায় ভয় শূন্য, জ্ঞান যেখানে মুক্ত, তেমন কোন স্বর্গলোক তিনি চেয়েছেন স্বদেশের জন্য। স্বদেশ ও স্বদেশের মহিমা প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, তিনি প্রার্থনা জানিয়েছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নৈবেদ্যের কবিতা এটি। তিনি কোন রাষ্ট্রীয় বা অর্থনৈতিক স্বর্গের প্রার্থনা কোথাও করেননি। তার প্রার্থনা ছিল উন্নত মানব মহিমার স্বর্গ। নৈবেদ্যের আরেকটি কবিতায় তিনি বলছেন, এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর। এই ছিল তার প্রার্থনা, সমস্ত ভয় তুচ্ছ করে দেবার প্রার্থনা। কবির এই যে চেতনা, সেটি স্বদেশী আন্দোলনকে উপলক্ষ করে শুরু হয়েছিল, কিন্তু তা কর্মরূপ লাভ করেছিল পরে। তাই গবেষকদের মতে বলছেন তারা যে রবীন্দ্রনাথের যে স্বাদেশিকতা, সেটি পেট্রিয়টিজম বলতে আমরা যা বুঝি সেটি নয়, এমনকি ন্যাশনালিজম বলতে আমরা যা বুঝি সেটিও নয়। তাহলে কি? তার প্রবন্ধে, গানে, কবিতায়, ভাষণে স্বদেশ চেতনার যে রূপ পাওয়া যায়, সেটি হলো পরিপূর্ণ মনুষ্যত্ব ও চিরন্তন মানব মহিমার আদর্শ। এইখানে স্বদেশ প্রেম বলতে আমরা সাধারণভাবে যেটি বুঝি, তার থেকে আরো অনেক অগ্রসর চিন্তা রবীন্দ্রনাথ করেছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্পষ্টভাবেই একটি জিনিস তিনি উপলব্ধি করেছিলেন,
সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতার ছবি কবির সামনে স্পষ্ট হয়ে উঠেছিল। এই যে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিরোধ, হিন্দু মুসলমানের মধ্য দিয়ে যে বিরোধ সৃষ্টি করা হচ্ছিল, কবি অনুধাবন করেছিলেন যে এটি হচ্ছে সাম্রাজ্যবাদী কৌশল, এবং এই বিষয়ে তার ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট। সেই সংগ্রাম কোনো বিশেষ একটি দেশের ছিল না, বরং সেটি ছিল সাম্রাজ্যবাদ কবলিত যেসব দেশ আছে তাদের সবার জন্যই এটি, এবং সবার জন্যই এই সংগ্রাম ছিল। কবি এটি বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি যখন যোগ দিলেন, নিজেকে সাম্রাজ্যবাদ নিপীড়িত বিশ্ববাসীর একজন বলে ভেবেছিলেন। সেইটি তার মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথেছিল যে শুধুমাত্র নিজের দেশ নয়, সাম্রাজ্যবাদ নিপীড়িত সমগ্র বিশ্ববাসীর ঐক্য প্রয়োজন, সংগ্রাম প্রয়োজন, এবং তাদেরই একজন হয়ে কবি নিজেকে চিন্তা করেছেন। 1905 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি বাংলাকে বিশ্বের একটি অংশ হিসেবে দেখেছেন। এটি আমরা বুঝতে পারছি আমাদের আজকের শিরোনামে যেটি আছে, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। এই যে আমার দেশ, এখানে বিশ্ব মায়ের আঁচল পাতা আছে। এই যে সমগ্র বিশ্বের চিন্তা তিনি করেছেন, এইখানেই রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনার যে বিশেষত্ব সেটি প্রকাশ পায়। কারণ তিনি এই যে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশ মুক্ত করার আন্দোলন, কোনোটাকে তিনি শুধুমাত্র দেশের জন্য বা আঞ্চলিক কোনো সংগ্রাম বলে মনে করেননি। কবির এই যে অনুধাবন, এই যে নবজাগ্রত চেতনা, সেইটি তার স্বদেশের গানগুলিতে প্রকাশ পেয়েছে, এবং সেই গানের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম আরো গতিশীল হয়ে উঠেছিল। কারণ তখন দেখা গেছে যে সমস্ত মিছিলে, আন্দোলনে, সমাবেশে কবির এই গানগুলি গাওয়া হতো, এবং সেই গানগুলি গণসঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। তাই একথা বলা যেতেই পারে যে এই পর্বে রবীন্দ্রনাথের রচিত যে গান, সেটি স্বদেশ গীতির শ্রেষ্ঠ নৈবেদ্য। বাংলার বিপ্লববাদ এই গ্রন্থে নলিনী কিশোর লিখেছেন। আমি ছোট্ট একটি অংশ পড়ে শোনাচ্ছি। নলিনী কিশোর লিখছেন, রবীন্দ্রনাথের অনেক গান বিপ্লববাদীরা তাহাদের কাজে লাগাইয়াছে। কোন বিপ্লবী যখন 2-4 জন বন্ধুর সঙ্গে নির্জনে আবেগে গাহিত, যদি কেউ আলো না ধরে, ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। তখন বিপ্লববাদীরা নবরসে বলিয়ান হইয়া উঠিত। যখন একে একে অনেকেই দল ছাড়িল, বিপ্লববাদীরা তখন গাহিত যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা। এমনি করেই বিপ্লববাদীরা বল পেয়েছে, ভরসা পেয়েছে। কাজী রবীন্দ্রনাথের গানগুলো তখনকার বিপ্লবীদের কাছে মন্ত্র হিসেবে ধরা পড়েছিল। এবং আমরা জানি অনেক বিপ্লবীরা যখন নির্যাতন ভোগ করছিল, ফাঁসির আসামি হয়েছিল, তখনও তারা রবীন্দ্রনাথের গান তারা কণ্ঠে ধারণ করেছিল। 1911-তে রবীন্দ্রনাথ লিখেছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি। এবং 1917 সালে লিখেছিলেন দেশ ও দেশ নন্দিত করি, এই দুটি গান। তো এইভাবে রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলন যেমন চলছিল রাজপথে, সভা সমাবেশে, প্রবন্ধ রচনায়, বক্তৃতামালায়, কবিতায় এবং সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীতের কথাটি বারবার আসছে এই জন্য, সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে সেই বাণীটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সেটি তার স্মরণে থেকে যায়। তো আমরা এইভাবে দেখছি সর্বকালের সর্বদেশের গান হিসেবে তার এই গানগুলো মর্যাদা পেয়েছে, কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে নয়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও তিনি বলেছিলেন, তার স্বদেশ যেন সেই বিশ্ব সাথে যুক্ত ছিল। তার এই দেশপ্রেম শুধুমাত্র আঞ্চলিকতা নয়, নিজের ভূখণ্ডের জন্য নয়, তার এই দেশপ্রেম ছিল বিশ্বপ্রেমেরই একটি অংশ। আমার দেখি যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা তিনি যেমন লিখেছেন, নিসর্গের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে প্রাণের একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। আবার বিশাল জীবনের সাথে, সমগ্র মানব জাতির সাথে তিনি একতার বন্ধনে নিজেকে বাঁধতে পেরেছিলেন। তাই তিনি বলতে পেরেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সাড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে, তোর মাঝেতে উঠুক নেচে, সবার মাঝে পাবি সাড়া, বাইরে দাঁড়া। এই যে বিশ্ব লোকের সাড়া পাওয়া এবং এই ভাবটিকে যে তিনি ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন, সেইটি আজকের এই যুগে দাঁড়িয়ে আমরা যখন আধুনিকতা নিয়ে কথা বলি, আধুনিক বিশ্বের কথা বলি, তখন কিন্তু এই বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও বা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, সেইটি কিন্তু আমাদের উপলব্ধিতে আরো গভীরভাবে আসা প্রয়োজন। রবীন্দ্রনাথের যে তার যে পূর্ণতা তিনি চেয়েছেন, যেটি দেখিয়েছেন, সেটি শুধুমাত্র আন্দোলন, মিছিল, রাখি বন্ধন, সঙ্গীত রচনা তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি কি করেছেন সেটি তিনি আবার তার পূর্ণতা দিয়েছেন
তার কাজের মধ্য দিয়ে, নেতৃত্ব দানের মধ্য দিয়ে। তিনি সমবায় স্থাপন করেছিলেন আরো অনেক আগেই, আমরা জানি। তিনি শ্রীনিকেতন গড়েছেন, বিশ্বভারতী গড়েছেন, জনহিতকর বহু কাজ তিনি করেছেন। এই সমস্ত কিছুই কিন্তু তার এই যে দেশপ্রেম এবং বিশ্বপ্রেম, মানব প্রেম, সমস্ত কিছুর মূলে কিন্তু সেই ভাবনাটি কাজ করেছে। কবির এই যে মিলনের আদর্শ, সেটি আরো অনেক ক্ষেত্রে দেখা গেছে। যেমন সঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় যে বাউলে খেয়ালে মিলিয়ে তিনি সঙ্গীত রচনা করেছেন, সঙ্গীতে সুরারোপ করেছেন। দেশাত্মবোধক গানের ধারা 1905-এর আন্দোলনের পরে স্তিমিত হয়ে গিয়েছিল, শুধু রবীন্দ্রনাথ নয়, অন্যান্য কবিদের ক্ষেত্রেও। কিন্তু লক্ষ্য করার বিষয় এই যে এই যে সঙ্গীত ভাবনাটি রবীন্দ্রনাথ তখন নিয়েছিলেন, শাস্ত্রীয় সঙ্গীত, দেশীয় সঙ্গীত, কীর্তন, বাউল, জারি, সারি, সমস্ত কিছু মিলিয়ে একটি নতুনতর সৃষ্টির যে ভাবনা তার ছিল, সেইটি নিবিড়তর ভাবে দেখা গেল, আমরা পেলাম তার পরিণত বয়সের গানে। এই যে আগে গানগুলির মধ্যে বললাম, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে ততই আঁখি ফুটবে, মোদের ততই আঁখি ফুটবে। কি উদ্দীপনমূলক, জাগরণমূলক তার গান। আবার আরেকটি গান যেটি বিপ্লবীদের জন্য অত্যন্ত উপযোগী এবং তাদের খুব পছন্দের গান ছিল, সেটি হচ্ছে নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। এই গানগুলো বাঙালির ঐতিহ্য তো বটেই, বাঙালির গর্বও বটে। আমরা তার এই দেশাত্মবোধমূলক গানের কথা যদি ধরি, সুরারোপের কথা যদি ধরি, তাহলে দেখা যায় যে তিনি দুই ধরনের সুরারোপ করেছেন তার গানের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ সবসময় নিত্য নতুন পথে হেঁটেছেন, হাঁটতে চেষ্টা করেছেন, হাঁটতে পেরেছেন। সেই যে ব্রাহ্ম উপাসনার গানের সময় যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব চলে আসছিল, দেবেন্দ্রনাথ ঠাকুর সচেতনভাবেই সেখানে বাংলা গানেরও প্রচলন করছিলেন। সেই বিষয়টি ঠাকুরবাড়ির সদস্যদের উপর প্রভাব বিস্তার করেছিল, রবীন্দ্রনাথের মনের মধ্যে তো ছিলই। সেটি আমরা দেখি যে স্বদেশ প্রেমমূলক যে গান, অর্থাৎ স্বদেশ পর্যায়ের যে গান, সেইখানে তিনি দুই ধরনের গান লিখেছেন, মানে সুর আরোপ করেছেন। একটি হচ্ছে রাগ রাগিনীর উপর নির্ভর করে, যেমন আনন্দধ্বনি জাগাও গগনে, হাম্বির রাগের উপর গানটি, তেওড়া তালে। দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে, এটি বাহার রাগে এক তালে। আবার ঢাকরে মুখ চন্দ্রমা, সেটিও মিশ্র বাহার চৌতালে লেখা। আমি এই তালগুলিও সঙ্গে বলছি এই জন্য যেগুলো প্রত্যেকটি হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের আদলে তিনি সুর আরোপ করেছেন। তাছাড়া যে বিশেষ গানটি, যে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, এটি ভৈরবী রাগে, এটি
একতালে গ্রথিত। তো এইভাবে আমরা দেখি যে তিনি যেমন শাস্ত্রীয় সঙ্গীতের সুর আরোপ করেছেন দেশাত্মবোধক গানে, আবার বেশিরভাগ গানেই তিনি বাউল অঙ্গে সুর দিয়েছেন, কীর্তন অঙ্গে সুর দিয়েছেন, জারি সারি ইত্যাদি সব সুর দিয়েছেন। কেন দিয়েছেন? হয়তো তিনি ভেবেছেন, হয়তো নয় সেটি হবে, যারা গবেষণা করেন তারাও বলেছেন যে এই যে বাউল এবং যে গানগুলো আমাদের প্রাণের গান, সাধারণ মানুষের যে সুর, সেইগুলির মধ্য দিয়ে যদি দেশের গান রচিত হয় তাহলে মানুষের মনকে আরো বেশি আপ্লুত করবে, আরো গভীরভাবে তাদেরকে টানবে। এবং সেই জন্যই আমরা দেখি যে তার বিশেষ কিছু গান আছে যেগুলো একেবারেই বাউল সুরের মাধ্যমে তিনি রচনা করেছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সব গানগুলোই একেবারেই লোকগান। আমার সোনার গোড় কেনে, এই গানটির ওপরে লিখেছেন ও আমার দেশের মাটি, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষদের। আমরা জানি এই গানটি হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটি। মন মাঝি সামাল সামাল, এই গানের সুরে তিনি করেছেন এবার তোর মরা গাঙে বান এসেছে। তারপরে খুব প্রিয় গান, জনপ্রিয় গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গানটি হয়েছে হরিনাম দিয়ে জগৎ মাতালে। লোকগান একেবারে মানুষের মনের খুব কাছাকাছি, এই সুরগুলি তিনি গ্রহণ করেছেন এবং এই সুরগুলি দিয়ে এমন ভাবে তিনি দেশাত্মবোধের কথা ফুটিয়ে তুলেছেন যে কারণে মানুষের মনের কাছে, মানুষের প্রাণের কাছে এবং মানুষের গলার কাছে চলে এসেছে। মানুষ তাকে আপন বলে গ্রহণ করতে পেরেছে। শুধু সেই সময়ে নয়, 1905-এর বঙ্গভঙ্গের সময় নয়, আজও বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং, সমস্ত কিছুর মধ্য দিয়েই রবীন্দ্রনাথের এই দেশাত্মবোধক গানগুলো আমাদের প্রাণে গভীর সারা জাগায়। তো এই যে তার স্বাদেশিকতা, রবীন্দ্রনাথের যে দেশ সম্পর্কে ভাবা, স্বদেশ চিন্তা, এইটি শুধুমাত্র গানের মধ্যে নয়। আমি কবিতার কথা মাত্র 3-4টা কবিতার উল্লেখ করলাম, অনেক কবিতার মধ্যে তার এই স্বদেশ চেতনার ভাবগুলো এসেছে। বিশেষ করে এই যে মুখ ম্লান মুখে দিতে হবে ভাষা, ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে ইত্যাদি, সকল মানুষকে ডেকে একসাথে হওয়া। এবং যে কথাটি বললাম আগে, যে সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগ্রাম, সেইটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেইটি তার লেখায়, তার গানে, তার প্রবন্ধে পরিষ্কারভাবে তিনি বলেছেন। এই চিন্তার মধ্য দিয়ে আমরা দেখি যে রবীন্দ্রনাথ কোনো স্বদেশ চিন্তাকে একটি গণ্ডির মধ্যে তিনি আবদ্ধ রাখেননি, বরং তিনি পূর্ণতার সাধনা করেছেন, ছড়িয়ে দিয়েছেন। আমরা আলোচনা শেষ করে আনছি দুটো লাইন একটু গেয়ে। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা।
যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমরা রবীন্দ্রনাথের এই স্বদেশ চেতনাকে নিয়ে তার এই যে বিশ্ব ঐক্যের যে চেতনা, মানুষকে সুন্দর একটি ভয় শূন্য, ভয় মুক্ত, একটি মুক্ত আকাশের যে চেতনা তিনি দিয়ে গেছেন, আমরা যেন মানুষকে সেইভাবে গ্রহণ করতে পারি, নিজের দেশকে ভালোবাসতে পারি এবং আন্তর্জাতিকতাবাদে তিনি বিশ্বাসী ছিলেন। আমরাও যেন সেই জিনিসটি অনুধাবন করার চেষ্টা করি, আমাদের জীবনে যেন কাজে লাগাতে পারি। যদি পারি তবেই বিশ্বমায়ের আঁচল পাতা এই কথাটির মর্ম আমরা উপলব্ধি করতে পারবো। সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ।